এই পরিস্থিতিতে জিওপলিটিক্স ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? ইতিমধ্যে 21 দিন পার হয়েছে, ইরান মাথা নত করছে না। ইরানকে আমরা কন্ট্রোল করি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেক দিন বলছে ওদের আমি এয়ারফোর্সকে শেষ করে দিয়েছি, ওদের এয়ার ডিফেন্স শেষ করে দিয়েছি, ওদের নেভিকে শেষ করে। আরে ইরানের নেভি এয়ারফোর্স কিছু নেই। এপিক ফিউরি, মার্কিন যুক্তরাষ্ট্র এপিক ফেলিয়ার, এটা এপিক ফিউরি নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এপিক ফেলিয়ার। একটি মাত্র লোক যারা পুরো বিশ্বকে শেষ করতে চায় সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের আগে যে দিন আসছে খুব ভালো নয়। আঘাতের পর দেখো প্রত্যাঘাত হবে, এটা নিউটন থার্ড ল, টু এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এটা হওয়া বাধ্য। সবই রাজনীতির খেলা, বিশ্ব রাজনীতির খেলা, এবং দেশ এবং প্রদেশও এই রাজনীতির খেলা। ইরানের যুদ্ধ পরিস্থিতি প্রায় 21 দিন অতিক্রান্ত, কিন্তু এখনো পর্যন্ত যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনো সম্ভাবনাই নেই। উল্টে ইসরায়েলের একের পর এক হামলা চলছে, আবার পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে জিওপলিটিক্স ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে? কি রয়েছে এই মুহূর্তে গোটা বিশ্বের সার্বিক পরিস্থিতি? ভারতবর্ষই বা এই মুহূর্তে কি ভাবছে? কারণ ইতিমধ্যেই রান্নার গ্যাসের দাম বেড়েছে এবং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে আমরা একটু আজকে বোঝার চেষ্টা করব ঠিক এই 21 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কেন এই যুদ্ধ থামছে না। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। প্রথমেই যেটা জানতে চাইব, 21 দিন অতিক্রান্ত, আবার কি হলো? ইসরায়েল আবার যে অ্যাটাক করছে, আবার যে হামলা, এবং ইসরায়েল এবার দাবি করছে যে ইউরেনিয়াম সমৃদ্ধ যে পারমাণবিক সেন্টার ইরানের, সেটা নাকি তারা ধ্বংস করে দিয়েছে। সুচারু, একদম ঠিক। 3 সপ্তাহ অতিক্রম করলো। আমরা প্রত্যেকেই জানি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন 1 সপ্তাহের মধ্যে তারা নাকি ইরানকে কাবু করবে, এবং সবাইকে এমন একটা ছবি দিয়েছিলেন পুরো বিশ্বকে যে ইরানের যে 1-1.5 ঘন্টার মধ্যে আয়াতুল্লাহ খামেনিকে তাকে মারা হলো, তার সঙ্গে কমপ্লিট লিডারশিপকে ওয়াইপ অফ করা হলো। উনি ভেবেছিলেন যে ইরানের নাগরিক পরের দিন ওনার জুতোর কাছে সবাই ষষ্ঠাঙ্গে পড়ে যাবে, কিন্তু ইরানের ইতিহাস, ইরানের যে লড়াকু মনোভাব, সেটা বোধহয় উনি স্ট্র্যাটেজিকভাবে সেটাকে ভাবতে পারেনি, এবং তারই জন্যে, এবং ঠিক একইভাবে ইরান কোনোদিন মাথা নত করেনি। প্রেসিডেন্ট ট্রাম্পের জানা উচিত যে দীর্ঘ ইরান ইরাক 8 বছরের লড়াই, তারা দেখেছে ইরানের এই প্রেসিডেন্ট ট্রাম্পের আগে 8 জন রাষ্ট্রপতি কিভাবে চেষ্টা করেও ইরানকে বাগে আনতে পারেনি। তাদের প্রভূত স্যাংশনস আজকের দিনেও আছে। তারা সব জায়গায় এই ন্যাটো যে দেশগুলো আছে, রাষ্ট্রগুলো আছে, ইউরোপিয়ান ইউনিয়নে, তাদের তেল বিক্রি করতে পারে না, গ্যাস বিক্রি করতে পারে না, স্যাংশন করে দিয়েছে। ইরান একটি মাত্র দেশ এই মধ্যপ্রাচ্যে যাদের তেল তারা কয়েকটি অন্য রাষ্ট্রকে বেচে, ইউরোপ অথবা আমেরিকাকে বেচতে পারে না, কারণ পেট্রো ডলারে ওরা বিশ্বাস করে না। তারা ডলার, তেলের বিনিময়ে ডলারে ওরা ব্যবসা করে না। তো একইভাবে আমরা ইতিমধ্যে 21 দিন পার হয়েছে, ইরান মাথা নত করছে না, এবং টিট ফর ট্যাট কিন্তু ইরান এখনো পর্যন্ত আছে। আমরা দেখেছি যে ইসরায়েল ওদের যে সাউথ পার্স যে অয়েল ফিল্ড আর গ্যাস, সেখানে অ্যাটাক করেছে, এবং অ্যাটাক করার জন্যে কিন্তু ইরান সঙ্গে সঙ্গে তাদের হাইফা রিফাইনারি, যেটা হাইফা আমাদের বন্দর আছে, যেটা আডানির বন্দর, ওখানে নিবেশ করেছে আডানি ইসরায়েলে, সে হাইফা শহরে কিন্তু তাদের অয়েল রিফাইনারি ইতিমধ্যে বম করেছে ইরান, এবং কোনো এয়ার ডিফেন্স ইসরায়েলে সেটাকে কিন্তু আটকাতে পারেনি। একইভাবে আমরা দেখেছি গালফে, ওরা কিন্তু যেহেতু গালফের যে বেসগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখান থেকে তারা মনে করে, ইরান মনে করছে যে সেই বেসগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করা হচ্ছে ইরানকে আঘাত করার জন্য। তাদের অয়েল ফিল্ড, এই খার্গ আইল্যান্ড, যেখানে প্রায় 70% তেল এবং গ্যাস ওই খার্গ আইল্যান্ড ইরানের বেরোয়, এবং তাদের অর্থনৈতিক ওই খার্গের সঙ্গে মিলে আছে বলেই ওইখানে মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের স্ট্র্যাটেজিক অ্যাসেটটা নষ্ট করার চেষ্টা করেছে ইরানে। ইরান সঙ্গে সঙ্গে যে লাফান আছে, রাস লাফান, কাতারে,
অথবা যে অন্যান্য অয়েল ফিল্ডগুলো আছে, টেমকো অথবা অ্যারামকো, এই প্রত্যেকটা জায়গায়, কাতার হোক, সৌদি আরবিয়া হোক, তাদের যে লিকুইডিফাইড গ্যাস, ন্যাচারাল গ্যাস অথবা তেল, প্রত্যেকটা জায়গায় কিন্তু টিট ফর ট্যাট বোম করেছে। এখন হয়তো গালফের সমস্ত লিডারদের একত্রিত হয়ে ঘুম ভেঙেছে যে তাদের যে ব্যবসা, তাদের যে আর্থিক যে সমন্বয়, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই ভেবেছিল দুবাই ইজ এ রিচ ম্যানস প্যারাডাইজ, ট্যাক্স ফ্রি হেভেন। সেই যে চিন্তাধারা, এগুলোকে কিন্তু ইরান নষ্ট করে দিয়েছে, এবং পৃথিবীতে এখন এই জায়গাগুলোকে নিয়ে নতুনভাবে একটা চিন্তাধারা আবার আসছে। এইরকম একটা পরিস্থিতি যেখানে মনে হচ্ছিল যে এবার হয়তো যুদ্ধটা থামবে, কিন্তু এর যে নিয়ন্ত্রণ বা এর রাশ টানবে কে? আমেরিকা, ইসরায়েল, নাকি মানে ইরান এরকম আঘাত খেতে খেতে পাল্টা প্রত্যাঘাত করতে করতে একটা সময় গিয়ে থামবে? মানে এর নিয়ন্ত্রণটা কবে? কারণ এটা তো জিও পলিটিক্সের উপর একটা প্রভাব পড়ছে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এটা বুঝতো, এই উদ্দেশ্যবিহীন লড়াই, ইরানের এত 1000 কিলোমিটার দূরে ইরানের সঙ্গে সে লড়ছে কেন, এটা ওনাদের কাছে পরিষ্কার না। ওদের কিছু ওয়ারমঙ্গার আছে, কিছু ব্লাড থার্স্টি, যারা মানে রক্ত পিশাচু বলে, রক্ত পিশাচু অ্যাডভাইজার আছে, উপদেষ্টা আছে। আমার নাম নিতে কোনো আপত্তি নেই, ক্যামেরার সামনে পিট হেক্সেথ, মার্কো রুবিও, তারা ইরানের মানুষের, সাধারণ নাগরিকের রক্ত পিশাচু, তাদের রক্ত যেন চুষে খাবে সেইভাবে এগিয়ে যাচ্ছে। বলছে ইরানের সমস্ত লোককে আমরা মেরে দেবো, ইরানকে আমরা কন্ট্রোল করি। প্রেসিডেন্ট ট্রাম্প প্রত্যেক দিন বলছে ওদের আমি এয়ারফোর্সকে শেষ করে দিয়েছি, ওদের এয়ার ডিফেন্স শেষ করে দিয়েছি, ওদের নেভিকে শেষ করে। আরে ইরানের নেভি, এয়ারফোর্স কিছু নেই, যেটা আছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কিছুই না, খেলনা। কিন্তু যেটা পারেননি হচ্ছে তাদের মনোবল, ইরানের মনোবল। তারা মাথা নিচু করেনি, এবং তারা ইরানের যে ব্যালিস্টিক মিসাইল, সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, যে মিসাইলের আর্সেনাল, সেটা আপনি নষ্ট করতে পারেননি। তাদের মাটির তলায় যে নেটওয়ার্ক অফ যে টানেল আছে, যেখানে এখনও প্রত্যেক দিন মিসাইল তৈরি করছে, যেটা আপনি পারছেন না, মার্কিন যুক্তরাষ্ট্র পারছে না, সেটা ইরান করছে। এবং আপনি যেটা বললেন কে বন্ধ করবে, দেখুন ফ্রান্স, যতগুলো ন্যাটো কান্ট্রি আছে, ফ্রান্স, ইউনাইটেড কিংডম, জার্মানি, এরা প্রত্যেকে, অস্ট্রেলিয়া, এরা প্রত্যেকে তাদের মার্কিন যুক্তরাষ্ট্র বলছে সাহায্যের জন্য, জাহাজ পাঠানোর জন্য, যুদ্ধ জাহাজ। তাদের বলছে যে আমাদের এই হরমুজ প্রণালী খোলার জন্য আমাদের সাহায্য করে। প্রথমে না করেছিল, কিন্তু গতকাল আমরা দেখলাম এমানুয়েল ম্যাক্রন, ফ্রান্স এবং ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার কেয়ার স্টারমার, তারা কিন্তু ইতিমধ্যে বলছে যে আমরা একত্রিত করে হরমুজ প্রণালীর খোলার ব্যবস্থা করব। এই কেন বলল? এতদিন যখন 168টা বাচ্চা কন্যাকে বোম মেরে মার্কিন যুক্তরাষ্ট্র শেষ করে দিল, যারা স্কুলে পড়তে গেছিল ইরানে, সেদিন কিন্তু কোনো কন্ডোলেন্স মেসেজ এদের থেকে পাওয়া যায়নি। যখন সাধারণ ইরানের নাগরিক তাদের মেরে ছিন্ন ভিন্ন করে দিল এবং বাড়িগুলো শেষ করে দিল, কোনো কন্ডোলেন্স মেসেজ এই ন্যাটো অথবা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পায়নি। যেদিন 1 ঘন্টার মধ্যে যুদ্ধ শুরু হলো 28শে ফেব্রুয়ারি, যেদিন একজন 86 বছরের ফ্রেল, মানে খুব দুর্বল এক শিয়া লিডার, তাদের সুপ্রিমো আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারকে বোম মেরে শেষ করে দিল, 30টা বোম মেরেছিল ওই বাড়িতে। এই ফ্রান্স, ইউনাইটেড কিংডম, জার্মানি, তাদের থেকে কোনো কন্ডোলেন্স মেসেজ আসেনি। এইটা কন্ডোলেন্স মেসেজ আসেনি, এই যে ধিক্কার জানানো মার্কিন যুক্তরাষ্ট্র দূরের কথা, মানে সিম্পল কন্ডোলেন্স মেসেজ যে আমরা দুঃখিত, এটা মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ হওয়া উচিত, আসেনি। আজকে এসছে কেন? কারণ আজকে ব্যারেল প্রতি $108 হয়ে গেছে, $108, 30% ইনক্রিজ ইন ওভারঅল গ্যাস অ্যান্ড অয়েল প্রাইসেস। পৃথিবীতে তেল এবং গ্যাসের সংকট। ইউরোপ চলে গ্যাসের ওপর। ইউরোপে যদি এই ঠান্ডার সময় গ্যাস না থাকে, বাড়িতে জমে মৃত্যু হবে প্রত্যেকে। তাই যখন নিজের চামড়ায়, নিজের প্রত্যেকের চামড়ায় জ্বলন হয়, নিজে যখন ব্যথাটা পায়, তখন সেটা অনুভব করতে পারে। এবং এই জন্যে ফ্রান্স, ইউনাইটেড কিংডম এবং অন্যান্য রাষ্ট্র বলেছে এবার আমরা জাহাজ পাঠিয়ে হরমুজ প্রণালী খোলার চেষ্টা করব। এতদিন বাদে কেন?
বাচ্চা মৃত্যুর জন্য নয়, নাগরিকদের মৃত্যুর জন্য নয়, কারণ তাদের দেশের নাগরিক এবং তাদের চামড়ায় কোথাও না কোথাও ফোসকা পড়ছে। কারণ যেভাবে তেল এবং গ্যাসের সংকট পুরো পৃথিবীকে একটা শেষ পর্যায়ে পৌঁছে দিচ্ছে, সেইখানে ইনফ্লেশন যে ইউরোপিয়ান ইউনিয়ন সেটা ওরা চালাতে পারবে না। এবং ইউরোপের যে ইনফ্লেশন এর জন্য বেড়ে যাচ্ছে, ইউরোপের খুবই অবস্থা খারাপ প্রত্যেকটা রাষ্ট্রের। ফ্রান্স, ইউনাইটেড কিংডমের ন্যাশনাল হেলথ স্কিমে ওষুধ দিতে পারে না। আমরা হয়তো পশ্চিমবাংলায় অনেকে স্বাস্থ্যসাথী কার্ড অথবা যে অন্যান্য যে দেশে, আমাদের দেশে বিভিন্ন যে রাজ্যে যে মেডিকেল ফ্যাসিলিটি পায়, সেটা কিন্তু ন্যাশনাল হেলথ স্কিমে সেই অবস্থাও নেই ইউনাইটেড কিংডম। যারা এটা ব্যাপারে খোঁজ খবর রাখবেন তারা জানতে পারবেন যে ইউনাইটেড কিংডম, ফ্রান্সের এই স্বাস্থ্য অবস্থা প্রায় কাঠামো ভেঙে পড়েছে। সেই জায়গা থেকে এরা এখন সবাই একত্রিত হয়েছে, কারণ তাদের নিজেদের পেটের জ্বালায়। ইরানের যে এতজন লোক মারা গেল, ইরানকে যে উদ্দেশ্যবিহীন যে অ্যাটাক করলো ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল পুরো মিডল ইস্ট তার তার নিজের বশ্যতা করতে চায়। সেই বশ্যতা কিন্তু কোথাও না কোথাও উল্টো দিকে তাদের গাত্রদাহ হচ্ছে এই সমস্ত। এবং আমরা গতকাল জানি সুচারু যে গালফের 9টা রাষ্ট্রের যে হেড, সে প্রিন্স হোক, তাদের বিভিন্ন যে রাষ্ট্রপ্রধান হোক, এই ছোট ছোট 9টা রাষ্ট্র যেখান থেকে পুরো পৃথিবীর তেল এবং গ্যাস যায়, বিশেষ করে গ্যাস, লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস এলএনজি, যেগুলো ইউরোপ বাঁচে এলএনজির ওপর, সেগুলো কিন্তু কোথাও না কোথাও সংকট হয়েছে। তাদের আর্থিক যে সমন্বয় সেটা ভেঙে পড়ছে। দুবাই যে একটা প্যারাডাইজ, রিচ ম্যানস প্যারাডাইজ, সেখানে কোথাও না কোথাও এই আঘাত লাগছে। এই ওভারঅল আমরা যদি দেখি, তারা যে উদ্দেশ্যবিহীন যে এই যুদ্ধ, এপিক ফিউরি, মার্কিন যুক্তরাষ্ট্র এপিক ফেলিয়ার, এটা এপিক ফিউরি নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এপিক ফেলিয়ার। এটা পুরো বিশ্বে যত রাষ্ট্র আছে তাদের এই যে ইনফ্লেশন, তাদের যে প্রত্যেক রান্নাঘরে যে সংকট নিয়ে আসছে, বিশেষ করে ভারতবর্ষে 140 কোটি মানুষের হাজার 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 লক্ষ লক্ষ লক্ষাধিক রান্নাঘরে যে গ্যাসের সংকট, আজ গ্যাসের জন্য মারপিট, একটি মাত্র লোক যারা পুরো বিশ্বকে শেষ করতে চায়, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনার কাছে আরেকটা প্রশ্ন, মানে খুব স্বাভাবিকভাবে এসে যায়, ভারতেও প্রভাব আমরা দেখতে পাচ্ছি। সিলিন্ডারের দাম বেড়ে গেছে, এমনকি আগে যারা ডাবল সিলিন্ডার বুক করে রাখছিলেন সেই প্রক্রিয়াটাতেও অনেক অসুবিধে হচ্ছে, গ্যাস অ্যাভেলেবেল নয়। আপনার কি মনে হচ্ছে এই যে মানে ভূ রাজনৈতিক অবস্থান এবং এই যে টাসেল চলছে, এই পরিস্থিতি কি মনে হয় গ্যাসের দামটা কি আরও বেড়ে যেতে পারে বা আরও অমিল হয়ে যেতে পারে গ্যাস? সুচারু, ইতিমধ্যে আমরা দেখেছি গ্যাসের সংকট, 2টো জাহাজ এসছে বলে কিছু মানুষ, হয়তো আমি কোনো সরকারের পক্ষে বিপক্ষে বলছি না, 2টো জাহাজ এসছে খুব ভালো, তার জন্যে অনেক লোক যারা কেন্দ্রর যে পলিটিক্যাল পার্টিকে ভালোবাসতেই পারে, তার জন্যে হাহাকার করা 2টো জাহাজ এসে গেছে। সাধারণ মানুষদের যারা দেখছেন, যাদের রান্নাঘরের সংকট, যারা গ্যাস পাচ্ছেন না, যারা চেয়েছিল যে 2টো জাহাজ এসে গেছে, 2টো জাহাজে যে এলএনজি এসছে অথবা এই যে লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস এসছে, যেটা গ্যাস ইন্ডেন, যেটা লিকুইডিফাইড করে পরে আপনার সিলিন্ডার ভরে আসে, 1.5 দিন পুরো ভারতবর্ষে চলবে। কতদিন? 1.5 ডেজ। তার জন্য বলছে বিশাল ডিপ্লোম্যাটিক জয়, 2টো জাহাজ এসে গেছে। 2টো জাহাজ এসছে ভালো, কেউ খারাপ বলছে না, কিন্তু যেভাবে গ্যাসের সংকট সুচারু হয়েছে, যদি যুদ্ধ আরও প্রলং হয়, যেটা হওয়া সম্ভব, কারণ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি হাউথিরাও আজকের থেকে এই রেড সিতে তারাও কিন্তু বলেছে ওখান থেকে আর কোনো এই তেলবহী জাহাজ অথবা গ্যাস যে ট্যাঙ্কার সেগুলোকে পাস করতে দেবে না। এবং হাউথিরাও যদি রেড সির কোস্টে নেমে পড়ে এবং যেসব ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছে মেডিটেরিয়ান হয়ে, সেখানে যদি আঘাত করে, তাহলে দুদিক থেকে, এদিক থেকে ওমান, গালফ অফ ওমান, আর ওদিক থেকে রেড সি, 2টো বন্ধ যদি হয়ে যায়, ওদিক থেকে মেডিটেরিয়ান যেতে পারবে না, এদিকে আরব সাগর যেতে পারবে না, এবং তার জন্য কিন্তু আরও বিভীষিকা ভয়ময় হবে। তাই ভারতের আগে যে দিন আসছে খুব ভালো নয়, কোনো লাফাবার দরকার নেই। কারণ দেখুন, ভারত কোনো মাল্টি অ্যালাইন্ড ডক্টরিনে, আমি আগে অনেকবার বলছি, মাল্টি অ্যালাইনমেন্ট ডক্টরিনে বিশ্বাস করে, কোনো স্ট্র্যাটেজিক অটোনমিতে বিশ্বাস করে, কোনো একটি রাষ্ট্রের সাথে দাঁড়ায় না, নিউট্রাল হওয়ার চেষ্টা করে। তবুও আমি বলছি, কোনোভাবে আমরা উৎসাহ হওয়ার দরকার নেই যে কোনো গালফ
রাষ্ট্রের কোনো কিছু বললো আমরা খুব হাল্লা করলাম, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রর সামনে অথবা ইসরায়েলের সামনে আমরা কাঁধ ঝুঁকিয়ে দিলাম। এটা আমার মনে হয় দিল্লিতে আরও নিউট্রালিটি বজায় থাকা দরকার। কারণ ইরান আমাদের নতুন বন্ধু নয়, ইরান দীর্ঘ ইতিহাস বলছে, দীর্ঘ দিনের সুসম্পর্ক, আমাদের বন্ধু, আমাদের ট্রেড পার্টনার, আমাদের গ্যাস, আমাদের তেল, মোর দ্যান 20-25-30% অয়েল ইরান থেকে আসছে। এবং কাতারে যে উড়িয়ে দেওয়া হলো যে দ্য বিগেস্ট লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস এলএনজির রাস লাফান, সেখানে কিন্তু একটা বড় ক্ষতি পুরো বিশ্বের হয়ে গেল। আর ইরান কেন ব্যয় করবেন? ইরানের সার্বভৌমত্বের ওপর আপনি হাত রাখছেন, ইরানের সাধারণ মানুষকে আপনি মারছেন। আরব দেশগুলো সেই জায়গা দিয়েছে মারার জন্যে। আঘাতের পর দেখো প্রত্যাঘাত হবে। এটা নিউটন থার্ড ল, টু এভরি অ্যাকশন দের ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটা হওয়া বাধ্য। সে আমেরিকা বড় রাষ্ট্র হতে পারে, আমেরিকার কাছে $32 ট্রিলিয়ন ইকোনমি হতে পারে, তবে ইরান ছোট হতে পারে, ইরান মাথা নত করবে না। এবং যতদিন এই পাগলের মতন যুদ্ধ চলবে, আলটিমেটলি যাদের অসুবিধে হবে, যাদের রান্নাঘরে সংকটে আসবে, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা দেখছেন, ভারতবাসী যারা রোজ অটো করে অফিস যান, অথবা যারা হাজার হাজার ছেলেমেয়েরা অটোয় চলছে, পশ্চিমবাংলার কথা বলছি, তাদের অটোর গ্যাসের দাম অলরেডি 7 টাকা 8 টাকা যে গ্যাস নিচ্ছে পার গ্যালন বেড়ে গেছে। সেই জায়গায় যারা অটোয় চড়বেন তাদের আরও পকেট থেকে পয়সা বার করতে হবে, তাদের বাজেটের যা বাজেট করে রেখেছেন সেই বাজেটের থেকে দেবেন, বেশি দিতে হবে। এই গ্যাসের দাম, যেহেতু বাংলা ইলেকশন আছে, এখন এটাকে ধরে রেখেছে, ইলেকশন যেদিন শেষ হবে এই গ্যাসের দাম 30 টাকা থেকে 40 টাকা আরও বেশি বেড়ে যাবে, পেট্রোলের দাম বেড়ে যাবে। শুধু কেন্দ্র এখন ওয়েট করছে, 5টা রাজ্যে ইলেকশন আছে, তাই গ্যাস এবং যে পেট্রোল ডিজেল এটাকে ধরে রেখেছে। এটা অপেক্ষা করছে ওই 4 মে না 5ই মে যেদিন ইলেকশন রেজাল্ট বেরোবে, তারপর আবার ওই সত্যি ঘটনাটা দেখতে পারবেন। সবই রাজনীতির খেলা, বিশ্বের রাজনীতির খেলা, এবং দেশ এবং প্রদেশেও এই রাজনীতির খেলা। আপনি বলছেন যদি যুদ্ধ আরও যদি হয় তাহলে ভারতের পক্ষে সেটা একেবারেই ভালো নয়। একদম। যুদ্ধের জন্য যুদ্ধে কারা মরে? যুদ্ধে মরে হচ্ছে সাধারণ মানুষ, যুদ্ধে মরে হচ্ছে দিন খায় দিন আনে, যারা প্রত্যেক দিন যারা জীবন নিয়ে লড়াই করে সেই মানুষ। কিন্তু যারা এই রাষ্ট্রটা চালায়, যাদের হাইলি ইনফ্লেটেড ইগো, যারা রাজনৈতিক ব্যক্তি, যারা পলিসি নির্ধারণ করে, তাদের তো এই রান্নাঘরে কোনো আঁচ লাগে না। যাদের বিপুল পয়সা, এই যুদ্ধ যখন হয় বিপুল পয়সা সেই যুদ্ধ থেকে একটি শ্রেণী আয় করে, যারা ওয়েপন হ্যান্ডলিং করে, যারা ধরুন এই বিভিন্ন তেল নিয়ে ব্যবসা করছে, যারা যুদ্ধের বিভিন্ন যে সরঞ্জাম থাকে সেই নিয়ে ব্যবসা করছে, কোটি কোটি টাকার লেনদেন হয়। মরে কারা? যারা যুদ্ধ করছে। আমি একজন সামরিক বাহিনীর প্রাক্তন, তো আমি জানি যে দুই দিকেরই, আমেরিকা বলুন বডি ব্যাগ যে ফেরত যাচ্ছে, অথবা ইরানের বলুন, যারা নিজের রাষ্ট্রের জন্য যুদ্ধ করছে এবং প্রাণ দিচ্ছে, সেই বাড়ি যে প্রাণ দিচ্ছে সেই বাড়িটা বুঝতে পারবে সেই ব্যথাটা, সেই বাড়ির ব্যথা। যে মা তার ছেলেকে হারাবে, যে স্ত্রী তার স্বামীকে হারাবে এবং বাচ্চা তার বাবাকে হারাবে, তারা এই দুঃখটা বুঝতে পারবে। লড়াইটা বিশ্বে নিজের পাওয়ার দেখানোর লড়াই। বিশ্বের লড়াই হচ্ছে যে আমার কথাই শেষ কথা, যেমন ট্রাম্প ইউনিপোলার, যে আমি শেষ কথা। কোনো সময় কিউবাকে সে বলছে নিয়ে নেবো, কোনো সময় গ্রিনল্যান্ডকে নিয়ে নেবো, কোনো সময় বলছে চায়না যদি তাইওয়ানকে অ্যাটাক করে আমি তার পাশে আছি। তো এই যে ইউনিপোলারিটি থেকে মাল্টিপোলারিটি ওয়ার্ল্ড আমরা দেখতে চাই। কিন্তু আলটিমেটলি যে যুদ্ধ চলছে, যে যুদ্ধ করছে, যুদ্ধ সবার ক্ষতি করে, যুদ্ধ কোনোদিন কারোর ভালো করেনি। এবং যারা অনেকে হেসেছিল যে অপারেশন সিন্দুর যখন ভারত পাকিস্তানে লড়াই হচ্ছিল 3 দিন 4 দিনে কেন বন্ধ হয়ে যাচ্ছিল, তারা বোধহয় ওই এসি ঘরে টিভিতে যুদ্ধটা আরও উপভোগ করতে চাইছিল। যারা মিডিয়া, যেখানে আমি বসে বলছি, তাদের হয়তো টিআরপি অনেক হাই হতো। কিন্তু ভারত জানে যে জিওপলিটিক্যালি এবং স্ট্র্যাটেজি কিভাবে কাজ করতে হয়, একটা জিনিস কখন শুরু করতে হয়, একটা জিনিস কখন শেষ করতে হয়। আমার মনে হয় বিশ্বের বড় বড় রাষ্ট্র ভারতের থেকে এই জ্ঞানটা নেওয়া উচিত। অনেক ধন্যবাদ কর্নেল আপনাকে। আমরা কথা বলছিলাম কর্নেল সঙ্গে, এবং কর্নেল তিনি জানিয়ে দিচ্ছেন যে যুদ্ধ কতটা ক্ষতি করছে গোটা বিশ্বকে, এবং শুধু তাই নয়, তার প্রভাব এই ভারতেও ব্যাপকভাবে পড়ছে, এবং যার ফলে এই যুদ্ধ যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু
বিশ্ব রাজনীতির ক্ষেত্রে খারাপ তো বটেই, এবং তার প্রভাব এই ভারতেও পড়বে। ক্যামেরা সুব্রতর সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ।